ফ্যাসিবাদের বিরুদ্ধে হুমকি উপেক্ষা করে পাশে ছিলেন প্রবাসীরাও, বললেন আসিফ মাহমুদ। ভোটাধিকার নিশ্চিতে ইসি সংস্কার কমিশনকে উদ্যোগ নেয়ার আহ্বান। টাকা কমছে কোটিপতি ব্যাংক হিসেবে, বাড়ছে গৃহিণীদের অ্যাকাউন্টে। কর ফাঁকি কিংবা পাচারের কৌশল কিনা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। এদিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে চলছে বিশেষ বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাতপন্থীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে 4 জন উপদেষ্টা কিন্তু উপস্থিত আছেন। তথ্য উপদেষ্টা আছেন, শিল্প উপদেষ্টা, এছাড়া ধর্ম উপদেষ্টা এবং বেসামরিক বিমান উপদেষ্টা তিনি উপস্থিত আছেন এই বৈঠকে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত আছেন এবং এটি একটি পূর্ব নির্ধারিত বৈঠক এবং 18 তারিখে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু তার আগেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গতকাল ভোর রাতে এবং সেখানে 2 জন মারা গেছে এবং শতাধিক আহত হয়েছেন। এবং এই বৈঠকটি যে কারণে করার কথা সেটি হচ্ছে যে সুশৃঙ্খলভাবে কিভাবে ইজতেমা আয়োজন করা যায় এবং কারা কোন দিন এই ইজতেমা আয়োজন করবেন সেই বিষয়ে বিস্তারিত নিয়েই আজকে আলোচনা করার কথা ছিল। কিন্তু তার আগেই গতকালকে ইজতেমা মাঠে কিন্তু দখল কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে 2 জন মারা যায় এবং যার ফলে এটি একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং এটি কিন্তু নতুন নয়, এর আগেও দেখেছি যে ইজতেমা কেন্দ্র করে এই দুই পক্ষের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এর আগের বছরগুলোতেও। এবং এবারও কিন্তু এর আগে সাতপন্থী এবং জুবায়েরপন্থী এই দুই পন্থীদের মধ্যে বাকবিতণ্ড তর্কাতর্কিও হয়েছে এর দেখেছি এবং তখন কিন্তু সেটিকে নিবৃত করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং কালের যে ঘটনা সেই ঘটনার পরে আজকে নিশ্চয়ই তাদের আলোচনায় সেই ঘটনাটি আসবে এবং এরপরেই জুবায়েরপন্থীদের সঙ্গেও একটি আলোচনা হওয়ার কথা রয়েছে এই সরকার পক্ষের সঙ্গে। তবে এর মধ্যে যে 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু সাতপন্থীদের সঙ্গে যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকটি এখন পর্যন্ত শেষ হয়নি। তবে এরপরে যে জুবায়েরপন্থীদের আসার কথা আছে তাদেরকেও এখন পর্যন্ত নির্ধারিত সময়ে আসতে দেখিনি, যার ফলে এই পুরো আলাপ আলোচনার পরে তারপরে হয়তো আমাদেরকে বিস্তারিত জানানো হবে যে কী ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং পরবর্তীতে ইজতেমা নিয়ে সরকারের পরিকল্পনায় কী এবং এই দুই পক্ষের তাদের পরিকল্পনা কী হবে। তো এখন পর্যন্ত এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। অন্য প্রসঙ্গ, জীবন্ত মানুষের ঠোঁটে সেলাই, সরাসরি মাথায় গুলি করে হত্যা, গুম ও হত্যায় ছিল ভারতের সংশ্লিষ্টতাও, এমনই তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে। গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাক বলছে, কমিশনের হিসাবের বাইরে গুম হওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। গুমের শিকার ব্যক্তি কিংবা স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। গুমের শিকার অনেককে হত্যার প্রমাণ পেয়েছে কমিশন। অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগীর মাথায় গুলি করে মেরে ফেলা হতো, এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন মরদেহ ডুবে যায়। এই যে হাজার হাজার লোককে যে তারা নিয়ে গুম করে মেরে, কি একটা ভয়াবহ একটা এইরকম ক্রাইম বাংলাদেশে হয়েছে, এটা তো পড়তেই গা শিরে উঠে। যারা জড়িত তাদের কারো ক্ষমা নাই, তাদেরকে বিচারের আওতায় আমরা আনবো। গুমের নির্দেশ আসত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। এসব গুমের জন্য ভারতের সহায়তা নিয়েছে শেখ হাসিনার প্রশাসন। সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে হস্তান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, একজন সৈনিক তদন্ত কমিশনকে জানিয়েছেন 2011 সালে 2 দফা তামাবিল সীমান্ত দিয়ে 3 জন বন্দীকে আনা হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা ছিলেন। 2 জন বন্দীকে রাস্তার পাশে হত্যা করা হয়। জীবিত আরেক বন্দীকে র্যাবের আরেকটি দলের কাছে তুলে দেওয়া হয়। র্যাবও 2 জন বন্দীকে একই প্রক্রিয়ায় ভারতীয়দের কাছে তুলে দিয়েছিল।
গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই প্রধান ভূমিকা পালন করেছে বলে প্রতিবেদনে তুলে ধরে কমিশন। র্যাব এবং ডিজিএফআই এ কর্মরত সামরিক কর্মকর্তারা বিশেষভাবে নির্যাতন চালাতো গুম করা ব্যক্তিদের ওপর। 2009 থেকে 2024 সাল পর্যন্ত 1676টি গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে কমিশনে, যার মধ্যে 758টি অভিযোগ পর্যালোচনা করে প্রাথমিক এই প্রতিবেদন দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। তবে গুম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বেসরকারি সংস্থা মায়ের ডাক বলছে গুম হওয়া ব্যক্তির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। যে সংখ্যাটা আপনার বললাম যে 1600 না, আসলে এটা আমরা যদি দেখি আরও কয়েক মাসে যদি এটা হয়তো 3 গুণ হয়ে যেতে পারে। প্রতিটা ফ্যামিলিকে ইনফর্ম করা, তাদের সাথে কি করা হয়েছিল, যদি তথ্য তাদের কাছে সত্যি থেকে থাকে, যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কমিশনের যে পুরোপুরি প্রক্রিয়াটা, ওইটাও আমাদের কাছে স্বচ্ছ হচ্ছে না। আর্মি বলেন বা ডিজিএফআই বলেন, তাদের প্রসঙ্গে আমরা কেন কথা বলছি না? ক্যান্টনমেন্টের যে সেলগুলা, ক্যান্টনমেন্টের সেই সেলগুলার মধ্যে যারা ছিল, আমরা জানি এখনও অনেক সিক্রেট ডিটেনশন সেল ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, আয়নাঘর। তো সেই সেলগুলোতে কারা ছিল, তাদের কি করা হয়েছে, মানুষগুলা কোথায়? গুমের শিকার ব্যক্তি কিংবা স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে ভুক্তভোগীদের তথ্য দেওয়ার আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার। সিকিউরিটি দেওয়া হবে, আপনার প্রোটেকশন দেওয়া হবে, আপনি আস্থায় রাখুন আমাদেরকে। আমরা চাই আপনি আসুন, আপনার কথাগুলো বলুন। পূর্ণাঙ্গ প্রতিবেদনে আরও ভয়াবহ চিত্র উঠে আসবে ধারণা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, র্যাবকে বিলুপ্ত করা হবে কিনা তা উপদেষ্টা পরিষদে আলোচনা হবে, ক্যাবিনেটে ডিসকাশন হবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মৌখিক অভিযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহেনুমা আহমেদ উপস্থিত ছিলেন। মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করে ইউপিডিএফ। তার অভিযোগ, এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেওয়ার হুমকি দেন শেখ হাসিনা। লিখিত অভিযোগ দেওয়ার পর কাজ শুরু করবে তদন্ত সংস্থা। প্রতিহিংসার আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, আমার গুমের জন্য। এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। উনাকে যে গামছা দিয়ে তার চোখ এবং হাত বাঁধা হয়েছিল, সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন। যখন তাকে ছেড়ে দেওয়া হয়, এইভাবে চোখ বেঁধে হাত বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়, এবং সেই অবস্থায় পরবর্তী সময় উনি যখন উদ্ধার পান, তারপরে ওই গামছাগুলোকে তারপরে উনি গিয়ে আবার জঙ্গল থেকে সেগুলো আবার নিয়েও আসেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডিতে সেফ হোমে নেওয়া হয়েছে। বেলা 9টার পর প্রিজন ভ্যানে পলককে কাশিমপুর কারাগার থেকে ধানমন্ডিতে আনা হয়। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ সহ গণহত্যার পরিকল্পনার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে গত 12 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রীকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে হুমকি উপেক্ষা করে পাশে থাকায় প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনকে। এদিকে আইন উপদেষ্টা বলেন, আগের তুলনায় 26% বেড়েছে রেমিটেন্স প্রবাহ। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন দুই উপদেষ্টা। নির্বাচন কমিশন, সংস্কার কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে। পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে। আপনাদেরকে বিনয়ের সাথে জানাই, পাসপোর্ট তো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না। তো আপনারা পাসপোর্ট না পেলে হয়তো ভাবেন যে প্রবাসী কল্যাণমন্ত্রী কি বলছে, এরকম আসিফ স্যার এত বড় বড় কথা বলতে, উনি এটা এখন করছে না। করছি, কিন্তু এটা আমার এখতিয়ারাধীন বিষয় না। আমি অনেকবার কনসার্ন যত সরকারি দপ্তর আছে, মন্ত্রণালয় আছে, তাদের সাথে কথা বলেছি। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মিশর গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
মঙ্গলবার রাত 1:20 ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে কায়রোর উদ্দেশ্যে যাত্রা করেন। বাংলাদেশ ছাড়া আরও কয়েকটি দেশের সরকার প্রধান সম্মেলনে যোগ দেবেন। এর মধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিনিধিত্ব করবেন D8 সম্মেলনে। এবারের D8 শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমোরোস ইকোনমি। এবার বাণিজ্যের খবর। কোটিপতি ব্যাংক হিসাব যখন কমছে তখন গৃহিণীদের অ্যাকাউন্টে বাড়ছে আমানত। সরকার পরিবর্তনের পরও অব্যাহত আছে এই ধারা। গত 1 বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে 2000 কোটি টাকার বেশি, যা বিগত 4 বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে তথ্য। মহির মারুফের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণ দুই কমেছে। তবে ব্যক্তিগত আয় না থাকলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে আমানত। চলতি বছরের সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে তাদের আমানত বেড়েছে। আয়কর ফাঁকি থেকে শুরু করে স্বামীদের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গৃহিণীদের নাম ব্যবহার হয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। এক জায়গায় যদি টাকা থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্সের চাপটা বেশি হয়, সুতরাং প্রথম থেকেই তারা তাদের টাকাটা ভাগ করে রাখত। এরকম যদি লোক খুঁজতে হয় তাহলে প্রথমে ছেলে মেয়েকেও অতটা বিশ্বাস করা যাবে না যতটা না বিশ্বাস করা যাবে জীবন সঙ্গিনীকে। সুতরাং তারা জীবন সঙ্গিনীদের নামেই টাকাটা রাখত। শ্রমশক্তি জরিপ বলছে 2022 সালের তুলনায় 2023 সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে 3.5 লাখ। আবার কাজে যুক্ত আছেন এমন নারীদের 40%ই গৃহিণী, অর্থাৎ নিজস্ব আয় নেই। তাই গৃহিণীদের নামে থাকা আমানত যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। ব্যাংকের তথ্যের সাথে আমাদের যে করের তথ্য, এইটার মধ্যে একটা সংযোগ ঘটাতে হবে। সুতরাং আমাদের দেশে বড় সমস্যা হলো একটি সংস্থার সাথে আরেকটি সংস্থার তথ্য উপাত্তের কোনো সংযোগ নাই। অ্যানালাইসিস করে যদি কর ফাঁকির পরিমাণটাকে আমি ঠেকাতে পারি তাহলে এখানে দুর্নীতিটাও কমবে, এখানে কর আদায়টাও বাড়বে। গৃহিণীদের জন্য অনেকগুলো টাকা যদি থাকেন, অবশ্যই তার করযোগ্য আয় যদি না থাকে তিনি তার কর রিটার্ন দিয়ে উনি বলবেন যে ওনার কোত্থেকে আয়টা এসছে এবং সেই অনুযায়ী করতে হবে। তাহলে সাধারণের যেই হয়রানিটা সেইটা অনেকখানি কমে আসবে। এদিকে কর্মজীবী পুরুষের তুলনায় একজন কর্মজীবী নারী প্রায় 5% কম বেতন পান বলে জানাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। আর দুর্নীতির বিষয়ে একে অপরকে দুষছেন অভিযুক্তরা। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। সম্প্রতি পাবনা জেলা পরিষদে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজশাহীর স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ করেন পাবনা সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। এতে উল্লেখ করা হয় জেলার বিভিন্ন স্থানে ডিজিটাল ডিসপ্লে মনিটর বাবদ 10 লাখ টাকা বরাদ্দের বিপরীতে উত্তোলন করা হয়েছে 17,50,000 টাকা। একইভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য, দুর্গাপূজা, ডাকবাংলোর বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা, বিভিন্ন প্রকল্প দেখিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা পরিষদের একটি প্রভাবশালী চক্র। অনিয়ম ও দুর্নীতির কথা স্বীকার করলেও একে অপরের উপর দায় চাপাচ্ছেন অভিযুক্তরা। আগের পর্ষদ সদস্য এটা জোর করে করানো হয়েছে আমাকে দিয়ে। 1 টাকার অর্থনৈতিক সুবিধা পাইনি, আমাকে আরো চাপ দিয়ে আমার তো আরো জীবন নিয়ে সংশয়। এগুলো করার তো কোনো সুযোগ নাই। আমি নিজেই ছিলাম নির্যাতিত ওখানে। ইভেন গান পয়েন্টে আমাদের কাছ থেকে কাজ করিয়ে নিয়েছে। প্রপার্টি আছে জেলা পরিষদের, সরকারি রাজস্ব যে জায়গা জমা হয় সেই রাজস্বের টাকা এই আত্মসাৎ করেছে বিভিন্ন ভাবে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সরকার পতনের পর আত্মগোপনে চলে যান জেলা পরিষদের জনপ্রতিনিধিরা। আর প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মণ্ডলকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অন্য একটি প্রতিষ্ঠানে। বাকিরা আছেন বহাল তবিয়তে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।
বাংলাদেশ সবসময় রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। যে কোনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় মিয়ানমারের রাখাইন প্রসঙ্গ ও রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে বিষয়টি পর্যবেক্ষণ করার কথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, সংঘাত, আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সমস্যা সবসময় ওয়াশিংটনের অগ্রাধিকারের তালিকায় আছে। বাংলাদেশ সরকার এবং জনগণ সবসময় রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। The people and government of Bangladesh have shown generosity in hosting Rohingya refugees who have fled persecution in Burma, and we will continue to work with Bangladesh to support Rohingya and members of other vulnerable communities. সরকার পতনের পর বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হয় ব্রিফিংয়ে। বিষয়টি আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে সামলানোর আহ্বান জানিয়ে মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখাটা জরুরি। We have been consistent in dealing with this matter with the government of Bangladesh, and that is to make clear to this government of Bangladesh, as we made clear to the previous government of Bangladesh, that we believe media freedoms ought to be upheld, the freedom of the press. শিগগিরই বাংলাদেশের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ম্যাথিউ মিলার। Let me take that back and get you an answer. মৌসুমী সাথী, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।